প্রিয় দর্শকবৃন্দ, আমরা ঘাড় ব্যথা থেকে কীভাবে মুক্ত হতে পারবো এই ব্যাপারে আমি আজ কিছু কথা বলবো। প্রথমেই আমরা যদি ঘাড় ব্যথা থেকে মুক্ত হতে চাই, প্রথম কিন্তু আমাদের জানতে হবে ঘাড় ব্যথা কেন হচ্ছে, প্রপার ডায়াগনোসিস। এই প্রপার ডায়াগনোসিসের জন্য প্রথম আমাদের সুন্দর একটা হিস্ট্রি নিতে হবে রোগীর কাছ থেকে। হিস্ট্রি নেওয়ার পরে আমরা এখানে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, যেমন ঘাড়ের তার মুভমেন্ট ঠিক আছে কি না, লুক, ফিল, মুভ, এই টেকনিকের মাধ্যমে। তারপর আমরা এখানে যদি তার কোনো স্পাজম থাকে এটা ফিল করে দেখব। তারপর তার কাদের প্রবলেম থেকেও কিন্তু ঘাড়ে আসতে পারে। তো এই এক্সামিনেশনগুলো করার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি, যেমন সিম্পল একটা ঘাড়ের এক্সরে সার্ভাইকাল স্পাইন। একটা এক্সরের মাধ্যমে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যেতে পারি। তার সাথে আমরা কিছু রুটিন পরীক্ষা করতে পারি, যেমন ব্লাড টেস্টে আমরা সাধারণত সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, তারপর ইউরিক অ্যাসিড, ডায়াবেটিস, এই পরীক্ষাগুলো করে থাকি। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে রেড ফ্ল্যাগ সাইন নামে একটা কথা আছে। তো রেড ফ্ল্যাগ সাইন কি? যে রেড ফ্ল্যাগ সাইন হলো যে পেশেন্ট কোনো কারণে হঠাৎ কোনো আঘাত পেল এবং ব্যথাটা প্রচণ্ডভাবে বেড়ে গেল, অথবা ওই রোগীর কোনো ক্যান্সার জাতীয় প্রবলেম আছে, অথবা তার কোনো হাতের কোনো অংশ সেন্সেশন কমে গিয়েছে, অনুভূতি কমে গিয়েছে, অথবা তার কোনো হাতের যে জোর কমে গিয়েছে। তো এই ধরনের যদি প্রবলেমগুলো হয়, এগুলোকে আমরা ধরে নিই যে রেড ফ্ল্যাগ সাইন। তখন এই রেড ফ্ল্যাগ সাইনগুলো থাকলে কিন্তু এই ধরনের রোগীদের একটা এমআরআই জাতীয় পরীক্ষা করে নিউরো সার্জনের কাছে রেফার করতে হবে। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। তো আর বাকি যেই রোগী আমাদের ম্যাক্সিমামই কিন্তু মেকানিক্যাল পেইন নিয়ে আসে। তো মেকানিক্যাল পেইন নিয়ে যে রোগীগুলো আসে তাদের ব্যাপারে আমরা যেই চিকিৎসা দিই সেটা এখন আলোচনা করব। আমরা জানি যে ঘাড় ব্যথার অনেকগুলো কারণ আছে। তো কী কী কারণ আছে এখানে আমাদের যে ঘাড়ের যে ভার্টিব্রাল কলাম অর্থাৎ স্পাইন, তার পাশে মাংসপেশি আছে, তারপরে ভার্টিব্রাল কলামের জয়েন্ট আছে, স্পাইনাল নার্ভস আছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, এবং অন্যান্য জায়গা থেকে রেডিয়েশন হয়েও আসতে পারে। এখন মাংসপেশিজনিত কারণে হতে পারে। মাংসপেশিজনিত কারণ কি? নাম্বার 1, ব্যাড পোশ্চার। ব্যাড পোশ্চার হচ্ছে মেইন একটা কারণ। তারপর ইনজুরির জন্য হতে পারে। তারপরে বেকায়দায় ঘুমানো হতে পারে। যদি রিপিটেটিভ তার স্ট্রেস থাকে, এটাও মাংসপেশির উপর প্রভাব ফেলে। তাহলে মাংসপেশিজনিত কারণগুলো গেল। তারপর আসবে যে জয়েন্ট রিলেটেড কি? যে যাদের একটু বয়স বেড়ে যায় 45-50-এর পরে, হাড় কিছু ক্ষয় হয়, অস্টিফাইড ফর্ম হয়, অস্টিফাইড হয়ে নার্ভকে খোঁচা দেয়, ওখান থেকেও কিন্তু এই যে স্পাজম হয়ে ঘাড় ব্যথা হতে পারে। তারপর আর্থ্রাইটিসের জন্য হতে পারে। তারপর নার্ভ রিলেটেড কী হতে পারে? যদি হার্নিয়েটেড ডিস্ক হয়, ডিস্ক হার্নিয়েশন হয়ে নার্ভ কম্প্রেশন করার ফলেও কিন্তু ঘাড় ব্যথা করতে পারে। তারপর আঘাতজনিত কারণে হতে পারে। তারপর অন্যান্য কিছু কারণ আছে, যেমন কারো টিউমার হলো, অথবা ফাইব্রোমায়ালজিয়া নামে একটা রোগ আছে, ওইটা হলো। তারপর তার মেন্টাল সাইকোলজিক্যাল স্ট্রেস আছে, এই স্ট্রেস থেকেও হতে পারে। তারপর তার রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, কিছু রোগ, এই রোগগুলোর কারণে কিন্তু ঘাড় ব্যথা হতে পারে। আমরা আমাদের চেম্বারে যত ঘাড় ব্যথার রোগী পাই তার ম্যাক্সিমামই হচ্ছে মেকানিক্যাল কারণে। তো মেকানিক্যাল কারণের যেই ঘাড় ব্যথা নিয়ে আসে তার চিকিৎসা কী দেব? চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে নাম্বার 1, ব্যাড পোশ্চার কারেকশন করা, চেঞ্জ অফ পোশ্চার। এটা কি? যেমন যারা অনেকক্ষণ মাথা নিচু করে রাখে দীর্ঘক্ষণ, যে তাদেরই কিন্তু এই ব্যথাটা হয়ে থাকে। তাহলে কি করতে হবে? যে আধা ঘন্টা বেশি সে মাথা নিচু করে রাখবে না, আধা ঘন্টা পর মাথা উঁচু করবে, আবার আধা ঘন্টা পর মাথা নিচু করবে। এই ব্যাড পোশ্চার যদি কারেকশন করা যায় তাহলে কিন্তু অনেকাংশেই এই যে স্পাজম হবে না, ব্যথা অনুভূত হবে না। নাম্বার 2, আমরা এখানে ঠান্ডা গরম শেক দিতে পারি। নাম্বার 3, আমরা কিছু মেডিকেশন ইউজ করতে পারি। কী ধরনের মেডিকেশন? যেমন প্যারাসিটামল, অথবা অ্যানেসিয়াইডস, অথবা মাসেল রিল্যাক্সেন্ট, তার সাথে কিছু নার্ভের কিছু পেইন কমানোর ভিটামিন, নিউরোবি টাইপের।
তারপর আমরা কিছু এক্সারসাইজ দিতে পারি। কী ধরনের এক্সারসাইজ? এখানে যে ঘাড়ে যে মাসলগুলো থাকে এগুলোকে স্ট্রেচিং করার কিছু এক্সারসাইজ। তো এক্সারসাইজ দেওয়ার পরে যদি ব্যথা বেড়ে যায় তাহলে কিন্তু আমরা এক্সারসাইজ কয়দিন বন্ধ রাখবো। ব্যথাটা আগে কমিয়ে এই গরম ঠান্ডা সেক অথবা কোনো ফিজিক্যাল থেরাপি অথবা মেডিকেশন দিয়ে ব্যথাটা কমিয়ে 2-3 দিন পরে আমরা ব্যায়াম শুরু করব। তারপর আমরা কিছু ফিজিক্যাল মডালিটিস এখানে ইউজ করতে পারি। কী ফিজিক্যাল মডালিটিস? যেমন শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড থেরাপি, টেন্স থেরাপি ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ব্যথা কমাতে পারি, স্পাজম কমিয়ে। তারপর এত কিছুর পরও যদি অনেকের হয়তো ব্যথা কমবে না, তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে আমরা কিছু ইন্টারভেনশন করি। কী ধরনের ইন্টারভেনশন? 1 নাম্বার হচ্ছে ট্রিগার পয়েন্ট ইনজেকশন অথবা হাইড্রোডিসেকশন অথবা প্রোলোথেরাপি। তো ট্রিগার পয়েন্ট ইনজেকশনটা কি? ট্রিগার পয়েন্ট ইনজেকশন হলো এই যে মাসেল স্পাজম হওয়ার পরে মাসেলের যেই জায়গাটা অনেক বেশি সংকুচিত হয় ওই জায়গাটাকে আমরা পালপেট করে দেখি। দেখার পরে আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে ওই বেশি সংকুচিত জায়গাটা আইডেন্টিফাই করে স্টেরয়েড ইনজেকশন নিডেলের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে ওই মাসেলটা দেখে ওই ট্রিগার পয়েন্টে আমরা ইনজেক্ট করি। ইনজেক্ট করার সাথে সাথেই কিন্তু তার স্পাজম কমে যায় এবং পেইন থেকে রিলিফ হয়। এখানে স্টেরয়েড ইনজেকশনের ক্ষতিকর দিক খুব কম। তারপর আমরা হাইড্রোডিসেকশন অথবা প্রোলোথেরাপি দিতে পারি। হাইড্রোডিসেকশন অথবা প্রোলোথেরাপি কোথায় দিই, কেন দিই? এখানে যেই স্পাজম জনিত যেই সমস্যাটা এটাকে আমরা মায়োফেশিয়াল পেইন বলি। মায়োফেশিয়াল পেইন মানে হইল মায়ো মানে মাসল আর ফেশিয়াল মানে ফাসা, মানে একটা পর্দার মতো আবরণ মাসলগুলোকে যারা ধরে রাখে। তো দুইটা মাসেলের যেই ধরে রাখার মাঝখানে যে ফাসাটা, এখানে অনেক সময় নার্ভ থাকে এবং মাসল যখন অনেক বেশি সংকুচিত হয়ে যায় ওই নার্ভও ওখানে আটকা পড়ে। তো আমাদের টার্গেটটা হলো ওই যে ফাসার যে জায়গাটা বেশি সংকুচিত ওই জায়গাটা আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে ওই জায়গায় আমরা ফ্লুইড বা ডেক্সট্রোস্যালাইন দিয়ে ওইটাকে রিলিজ করে দিই। যে নার্ভটা যেখানে টাইটে সংকুচিত হয়ে টাইট কম্প্রেশন ছিল ওই নার্ভটাকে রিলিজ করে দেওয়ার পরে কিন্তু তার স্পাজম কমে যায়, ব্যথাও কমে যায় এবং এটাতে রোগী খুব চমৎকারভাবে উপকৃত হয়। গাঁট ব্যথার খুব সুন্দর সহজ চিকিৎসা আছে। তো চিকিৎসার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এর বাইরেও আমরা যদি কিছু নিয়ম মেনে চলি আমরা কিন্তু ঘাড় ব্যথায় ভুগব না। তো নিয়মগুলো কি? নাম্বার 1, যারা কাঁধে অনেক বেশি ভার বহন করে ওইখান থেকে আমরা বিরত থাকব এবং কেউ যদি ব্যাকপ্যাকে কোনো বই অথবা কোনো জিনিস বহন করে আমাদের ব্যাকপ্যাকটা মেরুদণ্ডের মাঝ বরাবর থাকবে, কোনো সাইডে যাবে না। অর্থাৎ যে আমরা কোনো ভারী জিনিস কাঁধে বহন করব না, এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ব্যাড পোশ্চার। ব্যাড পোশ্চার কি? আমরা অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে নিচে থাকবো না, নিচে কাজ করব না। আধা ঘন্টা পর পর মাথা উপরের দিকে যাব, আবার আধা ঘন্টা পর নিচের দিকে। এভাবে যদি আমরা এই পোশ্চারটা মেনটেন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ঘাড় ব্যথা থেকে মুক্ত হতে পারবো। 3 নম্বর হলো আমরা যারা কম্পিউটারে কাজ করি এই কম্পিউটারের যে লেভেল এটা চেস্ট লেভেলে রাখতে হবে এবং আয়ের যে লেভেল আয়ের লেভেলের সাথে মনিটরের লেভেলটা সেম লেভেলে থাকতে হবে। যদি আই লেভেল এবং মনিটরের লেভেলে কম বেশি হয়, উঁচু নিচু হয়, তাহলে কিন্তু ঘাড়ে প্রবলেম হতে পারে। তো আমরা যদি এই 3টে নিয়ম মেনে চলি আমরা কিন্তু ঘাড় ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ঘাড় ব্যথা জানতে গেলে প্রথমে ট্রিগার পয়েন্ট কি এটা জানতে হবে। ট্রিগার পয়েন্ট হলো যে ঘাড় ব্যথায় কারণে যে মাসেল স্পাজম হয় এই স্পাজমের জায়গাটা অনেক বেশি সংকুচিত থাকে। তো এই কোনো মাসেল যখন অনেক বেশি সংকুচিত থাকে ওই জায়গাটায় যদি আমরা হাত দিয়ে পালপেট করি দেখা যাবে যে ওখানে অনেক বেশি ব্যথা অনুভূত হবে এবং রোগী চিৎকার করতে পারবে। অর্থাৎ যেই স্পাজমের ফলে মাংসপেশির একটা জায়গায় নটের মতো একটা জিনিস ফর্মেশন হয়
এই নটের মতো জিনিসটাতে সবচেয়ে বেশি ইয়া থাকে, সংকুচিত থাকে এবং ওখানে পালপেট করলে ব্যথা বেশি অনুভূত হয় এবং ওই জায়গাটাকেই ট্রিগার পয়েন্ট বলা হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, ঘাড় ব্যথার সাথে মায়োফেশিয়াল পেইনের একটা সম্পর্ক আছে। মায়োফেশিয়াল পেইনের সাথে ঘাড় ব্যথার সম্পর্কটা কি? এখানে ঘাড় ব্যথায় যে মাসেল দায়ী, এই মাসেলগুলো কি হয়? স্পাজম হয়। তো মায়োফেশিয়াল, মায়ো মানে মাসেল, ফেশিয়াল মানে ফাসা, ফাসা মানে একটা পর্দার মতো আবরণ যা মাসেলগুলোকে ধরে রাখে। তো আমাদের শরীরে যে পাশাপাশি মাসেলগুলো থাকে, একটা মাসেল থেকে আরেকটা মাসেলের মধ্যে এই ফাসা থাকে। যখন ওই কোনো মাসেল স্পাজম হয় তখন ফাসাটাও সংকুচিত হয়। অনেক সময় ওই ফাসার মধ্যে কোনো নার্ভ যদি আটকে যায় তখন কিন্তু অনেক বেশি ব্যথা অনুভূত হয়। এটাকেই মায়োফাশাল পেইন বলে। ঘাড় ব্যথার নতুন একটা চিকিৎসা এসেছে, ইন্টারভেনশন। এটাকে হাইড্রোডিসেকশন বা প্রোলোথেরাপি বলে। প্রোলোথেরাপি কি? প্রোলোথেরাপি হলো মায়োফাশাল যে পেইন হয়, অর্থাৎ কোনো একটা মাংসপেশি সংকুচিত হলো স্পাজম হয়ে, ওখানে সংকুচিত হওয়ার পরে যে ফাসা থাকে, মাসেলের আবরণ পর্দার মতো, এই ফাসার সাথে কিছু নার্ভ আটকে যায়। যখন মাসেল অনেক স্পাজম হয় তখন ওই পর্দার মতো যে ফাসাটাও সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে কী হয়? ওখানে যে নার্ভ থাকে, এই নার্ভটাও সংকুচিত হয়। আমাদের হাইড্রোডিসেকশন বা প্রোলোথেরাপির উদ্দেশ্য হলো যেই ওই যে ফাসার এখানে নার্ভটা আটকা পড়েছে, ওই নার্ভটাকে আমরা রিলিজ করে দেব। কিভাবে আমরা রিলিজ করি? এখানে আল্ট্রাসোনো মেশিনের মাধ্যমে ফাসাটাকে আইডেন্টিফাই করে ওখানে নিডিলের মাধ্যমে ডেক্সট্রোজ জাতীয় ফ্লুইড অথবা স্যালাইন আমরা ওই জায়গায় ইনজেক্ট করে ওইটাকে ছাড়িয়ে দিই, ফলে নার্ভটা রিলিজ হয়, ব্যথা কমে যায়।